সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাবাহিনী উপযুক্ত সময়ে অ্যাকশনে নামবে এবং সংবিধান ও আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। কি সেই ঘটনা, কি হতে চলেছে? সেই অপ্রত্যাশিত ঘটনাটা কি আরেকটা 1/11, নাকি আগামী কয়েকদিনের মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে যে দেশে সেনা শাসন আসছে, বর্তমান সরকার বিদায় নিয়ে নতুন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। গণেশ উল্টানোর আলামত অবশ্যই স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন গণেশ বলতে আমরা কি বোঝাচ্ছি আর উল্টানো বলতে আমরা কি বোঝাচ্ছি। অবশেষে দীর্ঘ 16 বছর পর আবারও নিজেদের হারানো ক্ষমতা ফিরে পাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ফেসবুক পোস্ট অনলাইনে তুমুল সমালোচনা ও আলোচনার জন্ম দিয়েছে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে দেয়া ওই পোস্টে রনি ব্যক্তিগত আক্রমণ চালান, এমনকি ইলিয়াসের মা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, যে কোনো সময় অ্যাকশনে নামছে বাংলাদেশ সেনাবাহিনী। হারানো ক্ষমতা ফিরে পেতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যে কোনো সময় জারি হতে পারে সেনা শাসন, এমনই ইঙ্গিত দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অপরদিকে সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন গোলাম মাওলা রনি। কি সেই তথ্য জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেইটিও অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যে আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। কি সেই ঘটনা? সেই অপ্রত্যাশিত ঘটনাটা কি আরেকটা 1/11? সেই অপ্রত্যাশিত ঘটনাটা কি আদালতে যে আপিল করা হয়েছে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার, সেই আপিলে হাইকোর্টের রায় উল্টে যেতে পারে? হাইকোর্টের রায় উল্টে যাওয়ার মাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার পথটা বন্ধ হয়ে যেতে পারে? সেটা হতে পারে। নাকি আগামী কয়েকদিনের মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে যে দেশে সেনা শাসন আসছে। সেনা শাসন আসার ব্যাপারে তো সেনাবাহিনী প্রধান বারবারই বলেছেন যে সেনাবাহিনী কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না, তার অনাগ্রহ আমরা বারবারই শুনেছি। তাহলে আর কি অপশন রয়েছে? আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যে বর্তমান সরকার বিদায় নিয়ে নতুন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। এই ঘটনাগুলো ঘটতে পারে। অথবা আরেকটা ঘটনা যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে যখন বিএনপি মনে করবে যে দেয়ালে পিঠ থেকে গেছে, সেই মুহূর্তে বিএনপি রাস্তায় নেমে আসবে, আন্দোলনে নেমে আসবে। আন্দোলন ছাড়া কোনোভাবেই তারা নির্বাচন আদায় করতে পারবে না। তাদের মতো করে পিআর পদ্ধতি ছাড়া কিংবা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া তারা যে নির্বাচন আদায় করতে পারবে না, তারা বোধহয় এখন এই 2-4 দিনের আলোচনায় সেটা টের পাচ্ছে। সেই কারণেই কি মেজর হাফিজ বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে একটা অঘটন ঘটবে, নতুন ধরনের একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? যেগুলো বললাম সেগুলোর বাইরে আর কি ঘটনা থাকতে পারে? আর কি কোনো ঘটনা থাকতে পারে? দর্শক, আপনার কি মনে হয়? আলোচনাটা দীর্ঘ করে লাভ নেই, একই কথা বারবার বলতে হবে। আপনার কি মনে হয় যে ঘটনাগুলো বললাম, ঘটনাগুলো আরেকবার সংক্ষেপে বলি। আপিলে 21শে আগস্ট গ্রেনেড মামলার আপিলে হাইকোর্টের রায় বদলে যেতে পারে, নিম্ন আদালতের রায় বহাল থাকতে পারে, যাতে করে তারেক রহমানের দেশে ফেরার পথ বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা সরকার গঠিত হতে পারে, যেটা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পরিচালিত হবে, নির্বাচনকালীন সরকার। অথবা সেনা শাসন আসতে পারে, অথবা বিএনপি এর কোনোটাই না হলে কিংবা এর 2-1টা হওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপি মাঠের আন্দোলনে যেতে পারে, সরকার বিরোধী আন্দোলনে যেতে পারে। সেই ক্ষেত্রে বিএনপির সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার ক্ষেত্রে বিএনপি কতটা শক্তিশালী অবস্থান শো করতে পারবে সেটাও একটা বড় বিষয়। যখন বিএনপি সারা দেশে সব থেকে এগ্রেসিভলি আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের কার্যক্রম করছে, 15ই আগস্টেও 32 নম্বরের মবের নেতৃত্ব দিয়েছে ধানমন্ডি এলাকার বিএনপি, মানে অতি উৎসাহী বিএনপির কর্মীরা এবং বিএনপির বিভিন্ন অতি উৎসাহীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের রাজনীতি রেখে মানে বঙ্গবন্ধুকে নিয়ে নেগেটিভ চর্চাতে বেশি মেতে উঠেছে, যেটা অনেকেই বলেন যে এটা বিএনপির রাজনীতির জন্য খারাপ হচ্ছে। কারণ আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, তাহলে আওয়ামী লীগের ভোট একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগের ভোট যদি এইসব কারণে বিএনপি থেকে অন্য জায়গায় চলে যায়, তাহলে বিএনপির জন্য সেটা অনেক বড় দুর্ঘটনার ব্যাপারও হয়ে যেতে। দীর্ঘ 16 বছরের একচেটিয়াভাবে রাজত্বের পর জুলাই অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। তবে শাসনকালে থাকা অবস্থায় সশস্ত্র বাহিনীর কাছ থেকে কেড়ে নেওয়া হয় কিছু ক্ষমতা। এতে ছলে বলে কৌশলে দীর্ঘদিন মসনদ টিকিয়ে রাখেন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। অবশেষে দীর্ঘ 16 বছর পর আবারও নিজেদের হারানো ক্ষমতা ফিরে পাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। জানা গেছে 2001 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরপিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। এতে একজন পুলিশ কর্মকর্তার মতোই নির্বাচনী অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। কিন্তু 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকার ওই সংশোধনী অধ্যাদেশে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীকে বাদ দেয়। এর ফলে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডের যে ক্ষমতা তা সশস্ত্র বাহিনীর থাকে না।
চলতি বছরের গেল 11 আগস্ট নির্বাচন কমিশন আরপিও সংশোধনের জন্য যেসব প্রস্তাব অনুমোদন করে তাতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবটিও রয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর দাবি অনুসারে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশনের এই প্রস্তাব রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়নের পথে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তার সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে। এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972 সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না। এদিকে মঙ্গলবার অফিসার অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, এরই মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। সরকার তা অনুষ্ঠানের বিষয়ে বদ্ধপরিকর। তিনি সব সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতেও নির্দেশনা দেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম জানান, দেশে যে কটি জাতীয় নির্বাচন অনেকাংশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সেগুলোতে সশস্ত্র বাহিনীর কার্যকর সহযোগিতা ছিল, কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন সরকার সেনাবাহিনীকে কার্যকরভাবে নির্বাচনের দায়িত্বে রাখতে চায়নি, কারণ সেনাবাহিনী নিরপেক্ষ ও পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালন করেন, যা ভোট লুটের অন্তরায়। এবার সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় ক্ষমতা নিয়ে মাঠে থাকবে বলে জানান তিনি। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ফেসবুক পোস্ট অনলাইনে তুমুল সমালোচনা ও আলোচনার জন্ম দিয়েছে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে দেয়া ওই পোস্টে রনি ব্যক্তিগত আক্রমণ চালান, এমনকি ইলিয়াসের মা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেন। এই পাল্টাপাল্টি পোস্টের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক ও সমালোচনার ঝড় বইছে। রনি তার পোস্টে ইলিয়াস হোসেন এবং তার পরিবার নিয়ে কটূক্তি করেন, এমনকি তিনি ইলিয়াসের মা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেন। রনি তার পোস্টে লেখেন, সাংঘাতিক ইলিয়াস হোসেন ওরফে ইল্লুর মায়ের যৌবনকালের কল্পিত ছবিটি ভালো করে এঁকে নিন। এরপর তিনি ওই সাংবাদিকের মাকে নিয়ে কটূক্তি করেন এবং অতীতের বিভিন্ন গল্প বর্ণনা করেন। একই সঙ্গে নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন তুলে ধরে দাবি করেন, শেখ হাসিনার সরকার তার বিরুদ্ধে দুর্নীতি বা চরিত্রহীনতার কোনো প্রমাণ পায়নি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। রনি বিশেষ দ্রষ্টব্য দিয়ে উল্লেখ করেছেন, পোস্টটি একটি রম্য রচনা হিসেবে প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, গল্পের সঙ্গে তারও ব্যক্তিগত বিষয় মেলানো পাঠকের বিষয়। তবে পোস্টটি স্পষ্ট, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, তা বুঝতে কারো বাকি থাকে না। এরপর প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনও ফেসবুকে প্রতিক্রিয়া দেন। তিনি লিখেছেন, গোলাম মাওলা রনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। যাকে রনি তার মা বানিয়ে পোস্ট করেছেন তিনি ইলিয়াসের মা নন, কিন্তু কারো না কারো মা, বোন, মেয়ে। এই নারীর পরিবারকে আইনি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। ইলিয়াস হুঁশিয়ারি দিয়ে বলেন, রনি হয়তো মনে করেছেন তিনি তাকে নিয়ে অন্ধকারে ঢিল ছুঁড়েছেন, তবে তিনি রনিকে কয়েকদিনের মধ্যে বুঝিয়ে দেবেন এবং এই মাসের মধ্যে জেল পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন। জানা গেছে, সাংবাদিক ইলিয়াসের মা হিসেবে রনি যার ছবি ব্যবহার করেছেন তার নাম মারিয়াম ওয়াহিদ। তিনি একজন পাকিস্তানি ব্রিটিশ ফটোগ্রাফার ও চিত্রশিল্পী। তার কাজ মূলত পারিবারিক স্মৃতি, অভিবাসন অভিজ্ঞতা এবং ব্রিটিশ পাকিস্তানি নারীদের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে আছে জাইবুন্নেসা, উইমেন ফ্রম দ্য পাকিস্তানি ডায়াসপোরা ইন ইংল্যান্ড এবং এক আওরাত কা সফর। তিনি 2018 সালে পোর্ট্রেট অফ ব্রিটেন পুরস্কার অর্জন করেন। এদিকে গোলাম মাওলা রনি ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের অনলাইন বাহাস অনেকদিন ধরেই। সম্প্রতি ইলিয়াস হোসেন একটি ভিডিও প্রকাশ করেন যেখানে রনির সমালোচনা করেন তিনি। এর আগে রনিকে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসেবে অভিহিত করেছেন। নেটিজেনরা বলছেন, এ কারণেই সাংবাদিক ইলিয়াসকে সাংঘাতিক ইলিয়াস হোসেন ওরফে ইল্লু বলে অভিহিত করেছেন রনি। নেটিজেনরা বিষয়টিকে ব্যক্তিগত দ্বন্দ্ব হিসেবে দেখলেও তারা মনে করছেন ব্যক্তিগত আক্রমণ ও পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য করা অনৈতিক। এই ঘটনায় রনিকে পোল্টিবাজ বলে আখ্যা দিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি লেখেন, কারো মৃত মা বাবাকে নিয়ে নোংরা মন্তব্য করা অত্যন্ত নিন্দনীয়। তিনি উল্লেখ করেন, রনি যে ছবি ব্যবহার করেছেন তা আসলে পাকিস্তানি অভিনেত্রী মারিয়াম ওয়াহিদের এবং ইলিয়াস হোসেনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পশ্চিমের দেশগুলো হিসেব মিলিয়ে দেখেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা খুব মুশকিল হবে। সম্ভবত সে কারণেই এমন দুর্দিনে 1 বছরের মাথায় শেখ হাসিনা বলছেন ইউনূস সরকারের পতন ঘটাতে হবে, নির্বাচনকালীন সরকার দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে এবং একটা নির্বাচনের পথে হাঁটতে হবে। যে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে, সেই নির্বাচনে যে জয়ী হবে সেই দলই দেশ শাসন
করবে। এর আগে এতটা স্পষ্টভাবে তিনি নির্বাচন দাবি করেছেন কিনা, কিংবা এই দলের পক্ষ থেকে আওয়ামী লীগের অংশগ্রহণেই নির্বাচন হতে হবে বলা হয়েছে কিনা আমি নিশ্চিত নই। আমার ধারণা এই আগস্ট মাসে এসেই যখন শেখ হাসিনা 21 দফা দাবি দিয়েছেন, সেই দাবির প্রেক্ষিতে আন্দোলন সাজাতে বলেছেন সারা বাংলাদেশ জুড়ে। এই দাবির মধ্যে তাদের গ্রেফতার হওয়া নেতা কর্মীদের বন্দিত্বের অবসান ঘটানো যেমন আছে, তেমনি সবচেয়ে বড় দাবি হিসেবে এসেছে ইউনূস সরকারের পতন এবং সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠানের দাবি। 15ই আগস্ট উপলক্ষে শেখ হাসিনার দেওয়া কয়েকটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর প্রত্যেকটিতেই দেখা যাচ্ছে তিনি খুব কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন নির্বাচন সব দলের অংশগ্রহণেই হতে হবে এবং এর আগে ইউনূস সরকারের পতন ঘটাতে হবে এবং নির্বাচনকালীন একটা সরকার সেই নির্বাচন পরিচালনা করবে, যে নির্বাচন সকল দলের অংশগ্রহণে হবে। একটি বক্তব্যে তিনি একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে এমন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথাও বলেছেন। আমি জানি না কোন কাঠামোতে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলছেন, কিন্তু এটা নিশ্চিত যে তিনি একটা রোডম্যাপ দেখতে পাচ্ছেন, যে রোডম্যাপে তিনি দেখেন ইউনূস সরকারের পতন ঘটতে হবে, নির্বাচনের জন্য একটা নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই নির্বাচনকালীন সরকার এলে এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল দল অংশ নিতে পারবে। শেখ হাসিনা এই ভরসা 1 বছরের মাথায়, মানে সরকারের এত বড় পতনের পর 1 বছরের মাথায় কি করে পাচ্ছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেশ কয়েকটি দিকে নজর দিতেই হয়। যেমন ধরুন ব্র্যাকের যে জরিপটির কথা ভীষণভাবে আলোচিত হলো সম্প্রতি, সেটিতে দেখা গেল যে 48.50 মানুষ জানেন না কাকে ভোট দেবেন, 14.30% মানুষ বলতে চান না কাকে ভোট দেবেন, আর এই দুর্দিনেও গলা ফুলিয়ে আওয়ামী লীগকে ভোট দেবেন বলছেন 7.5% মতো মানুষ। মানে হিসাব মেলালে দেখা যায় 70% মতো মানুষকে ভাববার কারণ আছে এরা হয়তো আওয়ামী লীগের ভোটার, কিংবা এরা এমন ভোটার যে এখন যে দলগুলো নির্বাচনে অংশ নিতে যাচ্ছে সে দলগুলোর মধ্যে একটিকেও তারা ভোট দেওয়ার উপযোগী মনে করছে না। এই অবস্থাটি শেখ হাসিনাকে নিশ্চিতভাবেই চাঙা করে থাকতে পারে, কারণ শুধুমাত্র ব্র্যাকের জরিপ নয়, আসলে বাংলাদেশে নিযুক্ত দূতাবাসগুলোর যে ধরনের জরিপ পরিচালিত হয়, তারা যে ধরনের জনমনের মনোভাব আঁচ করার জন্য যেসব প্রক্রিয়া অনুসরণ করেন, সেগুলোতে এই দূতাবাসগুলো বা পশ্চিমা পক্ষ ক্রমাগত দেখছে যে ডক্টর ইউনূস সরকারের জনপ্রিয়তা কমছে। 1 বছরের মাথায় এসে সাধারণ মানুষ আসলে সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতা চাইছে। এই যে একটা জোর জবরদস্তি অপরাধের সমাজ চলছে 1 বছর ধরে, মানুষ ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির চরম অবনতিতে এক রকমের বিপর্যস্ত বোধ করছে। সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর যে সমর্থন, মানে অকুণ্ঠ সমর্থন ছিল ইউনূস সরকারের উপর, সেটাও সরে এসেছে গত কয়েক মাসে এবং এই সরকারগুলো এখন এক রকমের চাপ সৃষ্টি করছে ইউনূস সরকারের উপর, যাতে তারা দ্রুত একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যায়। বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা তো গত কদিন ধরেই আপনাদেরকে বলছি যে দেখুন, ভাববার কোনো কারণ নেই যে পশ্চিমের দেশগুলো এই পুরো সমীকরণ থেকে আওয়ামী লীগকে বাদ রাখছে। ডক্টর ইউনূসের সরকার মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আগ পর্যন্ত পশ্চিমের প্রতিটি দেশের এই পরামর্শই ছিল ডক্টর ইউনূসের সরকারের প্রতি যে আওয়ামী লীগের যেই নেতৃবৃন্দ বা যে নেতা কর্মীরা সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক, কিন্তু আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক এবং আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ অবশেষে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে যেতে পারে। কিন্তু ডক্টর ইউনূস সরকার হঠাৎ করে পশ্চিমাদের প্রেসক্রিপশন ফলো না করেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেয় এবং আপনারা জানেন জাতিসংঘের যেই প্রতিবেদনের কথা ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন সদস্যরা কথায় কথায় উদ্ধৃত করেন, সেই প্রতিবেদনেও জাতিসংঘ স্পষ্টত বলেছিল যে কোনোভাবেই আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা চলবে না, অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। কাজে এই অবস্থায় পশ্চিমের দেশগুলো জানে যে বাংলাদেশে এখনো কত বড় সংখ্যক মানুষ আওয়ামী লীগের সমর্থক এবং সেই সমর্থকদের বাড়িতে বসিয়ে রেখে কোনোভাবেই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করে তোলা যাবে না। এর মধ্যে ভয় হিসেবে যুক্ত হয়েছে জামায়াতে ইসলামী এনসিপির সঙ্গে আওয়ামী লীগ সমর্থকরাও নির্বাচন প্রতিরোধ এবং এরপর বিএনপি ক্ষমতায় এলে তাদের ক্ষমতাচ্যুত করতে সক্রিয় হয়ে ওঠে কিনা। এদিকে 4 দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। বুধবার রাতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তাকে স্বাগত জানান। এ সময় বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে 2 দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বর্তমান বাণিজ্য সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়গুলো এই সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। জাম কামাল খান 21 থেকে 24 আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। তার সফরকালে 4টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যা 2 দেশের বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে। এ সময় তিনি সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ছাড়াও
ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। পাশাপাশি এই সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম বন্দর, একটি ঔষধ শিল্প প্রতিষ্ঠান ও একটি ইস্পাত কারখানা পরিদর্শন করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উচ্চ পর্যায়ের সফরটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।